হ্যালো দর্শকবৃন্দ, সেন্ট্রিসিটি সেন্ট্রেশালায় আপনাদের আবারও স্বাগতম। আর আমার নাম আদিত্য। একটি দেশ হিসেবে 2025 সালের মধ্যে আমাদের জিডিপি $5 ট্রিলিয়ন পৌঁছানোর কথা আশা করা হচ্ছে। এছাড়াও একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 2050 সালের মধ্যে ভারত $30 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে উঠতে পারে। একটি অর্থনীতির সাফল্য ও বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচকগুলির মধ্যে একটি হল তার পুঁজিবাজারের বৃদ্ধি। এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং বিভিন্ন শিল্প বিশেষজ্ঞদের বহু রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েক দশকের মধ্যে নিফটি ও সেন্সেক্স নতুন এবং অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাবে। ভারতের উন্নয়নের গল্পে বা ভারতের ইকুইটি ক্যাপিটাল মার্কেট কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের বিনিয়োগে একজন বিনিয়োগকারী হিসেবে ভারতে বাজি ধরলে বিশাল লাভের আশা করা যায়। কিন্তু একজন মধ্যস্থতাকারী বা সম্পদ ব্যবস্থাপনা ও বিতরণ ক্ষেত্রের একজন পেশাদার হিসেবে এই অসাধারণ ভারতের উন্নয়নের গল্প থেকে আমি কিভাবে লাভবান হতে পারি? তাহলে প্রথমেই এ বিষয়ে আপনার মতামত কি? একজন শিল্পের অভিজ্ঞ ব্যক্তি এবং সম্পদ ব্যবস্থাপনা ও বিতরণ শিল্পের সঙ্গে যুক্ত থেকে এ বিষয়ে আপনার কি মতামত? এটা অনেক বড় কথা আদিত্য, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। তবুও হ্যাঁ, আমি এই যাত্রার বড় একটা অংশ দেখেছি। তাই আমি ভাগ্যবান ছিলাম 2003 সালে এই শিল্পের সঙ্গে যুক্ত হতে পেরে, এবং তখন থেকেই আমি এর বিবর্তন দেখেছি। একটা সময় ছিল যখন মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকে খুব একটা স্বাস্থ্যকর বা গ্রহণযোগ্য বিষয় বলে মনে করা হতো না। আমি দেখেছি মানুষ এখন এই প্রোডাক্ট ক্লাস, বিশেষ করে মিউচুয়াল ফান্ডকে গ্রহণ করেছে এবং তারা এগিয়ে এসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে। এবং আমি মনে করি গত 2 দশকে আমরা যে আমের বৃদ্ধি দেখেছি তা খুব স্পষ্টভাবেই বোঝা যায়। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে যোগ দিই তখন 2003 সালে আম ছিল প্রায় 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি, আর সেন্সেক্স ছিল কোথাও 3,000-2,500-এর আশেপাশে। এবং বর্তমানে আপনি জানেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির আম বেড়ে 47 লাখ কোটিতে পৌঁছেছে। এবং এখন কথা বলছি। হ্যাঁ, এবং আমরা জানি এখন সেন্সেক্স কোথায় আছে, প্রায় 67 হাজারের কাছাকাছি। আমি দেখেছি বারবার নতুন উচ্চতায় পৌঁছেছে, আর আপনি সেই যাত্রার বড় অংশ ছিলেন। অন্য দিক থেকে এবং এক শ্রেণীর মানুষ এই চলাচল থেকে দারুণভাবে লাভবান হয়েছে। তারা ছিল আর্থিক মধ্যস্থতাকারী, মূলত যাদের আমরা এমএফটি বা আইএফএ বলি। আমি দেখেছি অনেকেই এই পেশায় ক্যারিয়ার গড়েছেন, তখন অনেকেই এগিয়ে এসেছিলেন। তারা তাদের ক্লায়েন্টের ভালো করে বিশাল এওএম গড়ে তুলেছেন। ক্লায়েন্টের জন্য সম্পদ তৈরি করে তারা নিজেরাও সম্পদ তৈরি করেছেন। এবং এটাই এই বিশেষ ইন্ডাস্ট্রির সৌন্দর্য। আপনি অন্যদের জন্য সম্পদ তৈরি করতে সাহায্য করলে তার জন্য আপনি পারিশ্রমিক পান, আর সেই প্রক্রিয়ায় আপনি নিজের জন্য সম্পদ তৈরি করেন। আরেকটা বড় ব্যাপার আদিত্য, এখানে সবচেয়ে বড় সুবিধা হল মূলধনের প্রয়োজন প্রায় শূন্য। আপনার শুধু জ্ঞানের মূলধন থাকলেই চলে। আর দ্বিতীয়ত, আপনি চাইলে এটি পাশাপাশিও শুরু করতে পারেন। তাই এটা একদমই জরুরি নয় যে আপনাকে পুরো সময় দিয়ে এমএফডি হতে হবে, ঠিক, অথবা একজন আইএফএ। আপনি আপনার বর্তমান কাজের পাশাপাশি এটাও শুরু করতে পারেন, কারণ আমাদের সবারই একটা বড় সামাজিক পরিসর আছে। আমরা আমাদের চারপাশে অনেক মানুষকে চিনি যারা বিনিয়োগ করছেন, কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত তারা হয়তো এই মুহূর্তে সবচেয়ে ভালো সমাধান পাচ্ছেন না। এবং আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সমাধান, বিশেষ করে আর্থিক সমাধান, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং তার গভীরতাও। তাহলে অনিরুদ্ধ, তোমারও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই মিল আছে এবং অনেক বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে তুমি বিভিন্ন শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলে, সিটি ব্যাংক থেকে শুরু করে এফওএফ, তারপর সম্প্রতি জুলিয়াস বেয়ার, তারপরে তুমি সেন্ট্রিসিটিতে যোগ দিয়েছ। তাহলে তোমার এই যাত্রাটা কেমন ছিল এবং গত 20 বছরেরও বেশি সময় তুমি কিভাবে দেখেছ ভারতের পুঁজিবাজার বা সম্পদ ব্যবস্থাপনা শিল্পের চেহারা বদলাতে? তো আদিত্য, যখন আমি শুরু করি তখন মূলত মিউচুয়াল ফান্ড আর ইন্স্যুরেন্সেই ফোকাস ছিল একজন সম্পদ ব্যবস্থাপক হিসেবে, ঠিক তো? আর যেমন ফারাজও বলেছিল, একটা সময় ছিল যখন মিউচুয়াল ফান্ডের গ্রহণযোগ্যতাই খুব একটা ভালো ছিল না, ঠিক তো? আর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের সত্যিই বেরিয়ে গিয়ে বিনিয়োগকারীদের বোঝাতে হতো কেন মিউচুয়াল ফান্ড ভালো এবং কেন তাদের দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য এটা করা উচিত। সেই সময় থেকে
মানে আমি প্রায় 2005 সাল থেকে এখন পর্যন্ত বলছি, গত এক দশকে আমরা দেখেছি শুধু মিউচুয়াল ফান্ডেই নয়, যেটা এখন প্রায় 47 লাখ কোটি টাকায় পৌঁছে গেছে, যেমনটা আমরা এখন বলছি। এমনকি অন্যান্য প্রোডাক্ট ক্যাটেগরি বা বিনিয়োগের সুযোগগুলো এর সঙ্গে সঙ্গে বেড়েছে। যেমন ফিল্মস প্রতি বছর প্রায় 25% হারে বাড়ছে। তাহলে গত 10 বছরে ইয়ম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আবার এফও অসাধারণ গতিতে বাড়ছে। যেখানে মিউচুয়াল ফান্ড 2005 থেকে 2010 সালের মধ্যে ছিল, এখন আমরা সেই পর্যায়ে আছি অন্যান্য প্রোডাক্ট যেমন ডেমস, এফ, P2P, বন্ড মার্কেটের ক্ষেত্রে। এগুলো খুব ভালো গতিতে প্রায় 25-30% খেগো হারে উন্নতি করছে। এবং এখন যদি আমি এটা একজন ওয়েলথ ম্যানেজারের যাত্রার সঙ্গে তুলনা করি, যদি আমি শুধু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর না থেকে নিজেকে একজন ওয়েলথ ম্যানেজারে রূপান্তর করি এবং ক্লায়েন্টের সামগ্রিক পোর্টফোলিও দেখি ও আর্থিক প্রোডাক্টগুলোকে সম্পূর্ণভাবে বিবেচনা করি, তাহলে আমি মিউচুয়াল ফান্ড ও ইন্স্যুরেন্সের বাইরে আরও অনেক কিছু করতে পারি, আমার আয় বাড়াতে পারি এবং ক্লায়েন্টের পোর্টফোলিও আরও সমন্বিতভাবে দেখাশোনা করতে পারি। তাহলে আপনি যা বলছেন তা হলো শুধু বিভিন্ন অ্যাসেট ক্লাসই নয়, বরং বিভিন্ন প্রোডাক্ট ক্লাসও এসেছে এই ক্ষেত্রে। ঠিক। তাহলে একই অ্যাসেট ক্লাসের মধ্যেও উদাহরণস্বরূপ আগে ইকুইটি বা ডেটে শুধু মিউচুয়াল ফান্ডই থাকত, এখন সেখানে ইসের মতো অন্যান্য ইনস্ট্রুমেন্ট কিংবা সাধারণ বন্ড, বিভিন্ন ধরনের বন্ড এবং এমনকি P2P ইত্যাদিও এসেছে। হ্যাঁ, উহু খেলা এসেছে। তাহলে একটা বিষয় আমি বুঝতে চেয়েছিলাম, আমি প্রায় দুটি শব্দ শুনেছি এবং আমি এই দুটির মধ্যে পার্থক্য করতে পারিনি। একটি হলো যাকে বলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা MFD এবং আরেকজন হলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর। তাহলে এরা কি দুজনই কি একই? এরা কি একই উহু মানে প্রসঙ্গে ব্যবহার হয়, নাকি মানে এদের মধ্যে কোনো স্পষ্ট পার্থক্য আছে? মানে এটা একটা বিবর্তন। ঠিক। এটা একটা বিবর্তন। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই একটা বিবর্তন আসে। তাহলে এমএফটি মানে ছিল এমন একজন যিনি শুধুমাত্র মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট নিয়ে কাজ করতেন, মানে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। হ্যাঁ ঠিক। কিন্তু দেখুন, কিছু বিষয় আছে যেগুলো আমি এখনই উহু বলবো। একটা হচ্ছে মানুষের চাহিদা, এবং সেই চাহিদার জন্য যেসব সমাধান পাওয়া যাচ্ছে সেগুলো বিবর্তিত হচ্ছে, যেমন আমরা একটু আগেই আলোচনা করলাম। হ্যাঁ। তাই নতুন প্রোডাক্ট ক্যাটাগরি আসছে। আর যদি কেউ শুধু একটা প্রোডাক্ট বাস্কেটেই আটকে থাকে, তাহলে তার গ্রোথ সীমিত হয়ে যাবে, মানে যেন সে একটা গাছের সাথে বাঁধা ওই রকম। তাই তার জন্য শুধু নির্দিষ্ট একটা চারণভূমি থাকবে। আর দ্বিতীয়ত, এখনকার সময়ে আপনি দেখছেন অনেক DIY প্ল্যাটফর্মের বিকাশ হচ্ছে, যারা ক্লায়েন্টদের জন্য প্রায় সব ধরনের প্রোডাক্ট অফার করছে। আর দেখুন, টেকনোলজি অ্যাডপশন অনেকটা ত্বরান্বিত হয়েছে কোভিডের কারণে। আমরা সবাই সেটা জানি। অনেক মানুষ যারা আগে এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে একটু দ্বিধাগ্রস্ত ছিল, এখন তারা এগুলো ব্যবহার করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। এবং আসলে এখন মানুষ প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি থেকে অনলাইন সার্ভিস চাচ্ছে। তাই যেমন বললাম, এটা একটা বিবর্তন। তাহলে আর মানুষের চাহিদাও অনেকটা বদলেছে। তাহলে একজন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর হলেন সেই ব্যক্তি যিনি শুধু মিউচুয়াল ফান্ডকেই ক্লায়েন্টের অ্যাসেট অ্যালোকেশন এবং গোল প্ল্যানিংয়ের চাহিদার সমাধান হিসেবে সাজেস্ট করেন না, বরং ক্লায়েন্টের ব্যবস্থাপনার জন্য উপলব্ধ টাকার বড় একটা অংশ ধরতে পারেন। এবং সেটা দেখুন, আরেকটা ইতিবাচক দিক হচ্ছে, যদি দেখেন, আমরা সবসময় বলি ডাইভার্সিফিকেশন ভালো। এমনকি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটররাও তাদের ক্লায়েন্টদের বলেন, দয়া করে ডাইভার্সিফাই করুন যাতে ঝুঁকি ভাগ হয়ে যায়। ঠিক আছে। একই কথা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখুন, কারণ আবারও বলছি, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির পুরো এই বিবর্তনের অংশ হিসেবে আমি দেখেছি যে শুরুতে পারিশ্রমিকটা বেশ ভালোই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই পারিশ্রমিকটা কমে এসেছে। এটার পেছনে বিভিন্ন কারণ আছে। কিছু কারণ ছিল নিয়ন্ত্রক সংস্থার, কিছু বিশেষ কারণে। আর ইন্ডাস্ট্রিটাও তো বেড়েছে, তাই এটা যুক্তিযুক্ত। তাহলে দ্বিতীয়ত, এখানে একটা বিষয় আছে যাকে বলেটা, অর্থাৎ টোটাল এক্সপেন্স রেশিও। যত বড় কোনো ফান্ড হয়, সেই নির্দিষ্ট ফান্ডের ঠের ততই কমতে থাকে। ঠিক। তাই স্বাভাবিকভাবেই অ্যামসার আয়ও কমে যাচ্ছে,
আর সেই কারণে ডিস্ট্রিবিউশন ফিও সময়ের সাথে সাথে অনেকটাই কমে গেছে। এবং অবশ্যই নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকেও খরচ নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শেষ পর্যন্ত ক্লায়েন্ট বা বিনিয়োগকারীর মঙ্গল নিশ্চিত হয়। তাহলে এই দিকটা থেকেই যদি দেখেন, আমাদের দরকার মফদেরও তাদের আয়ের উৎস এবং ব্যবসার ক্ষেত্রকে বৈচিত্র্যময় করতে হবে। এটাই একটা দিক। আর অবশ্যই আরও বড় কারণ হচ্ছে ক্লায়েন্টদের চাহিদা বদলাচ্ছে, এখন আরও ভালো সমাধান আছে এবং আমাদের সেটা সাজেস্ট করতে হবে। আর মানুষও এখন অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠছে। তাহলে ধরুন, আপনি যদি কোনো সিনিয়র ক্লায়েন্টকে খুব ভালো একটা ফোন সাজেস্ট করেন, এটা একটু বিশেষ ধরনের প্রোডাক্ট, তাহলে বিনিয়োগ মানে আসলে মানসিকতা, সবকিছুই মানসিকতার ওপর নির্ভর করে। তাহলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের দুটি প্রধান কাজ আছে। একটা হচ্ছে বিনিয়োগকারীর মানসিকতার যত্ন নেওয়া, মানে তার লোভ আর ভয়কে সামলানো। আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো সমাধানগুলো অফার করা। তাহলে আপনি যা বলছেন সেটা হলো, এটা ডিস্ট্রিবিউটরের জন্য অর্থবহ, কারণ সে তার আয়ের উৎস, তার রেভিনিউ সোর্স ডাইভার্সিফাই করছে। আর বিনিয়োগকারীর দিক থেকেও সে আরও বেশি প্রোডাক্টে অ্যাক্সেস পাচ্ছে, মিউচুয়াল ফান্ড ছাড়াও সে আরও বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগের সুযোগ পাচ্ছে ইত্যাদি। তাহলে এটা দুপক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি। এটা অনেকটা এমন, যদি আমরা ফিরে যাই ধরুন 2000 সালের শুরুর দিকে, তখন শুধু এফডি ছিল একটা অ্যাসেট ক্লাস, আর সম্ভবত খুব কম মানুষই সরাসরি ইকুইটিতে বিনিয়োগ করত। আর সেই আত্মবিশ্বাসে আঘাত লেগেছিল বিভিন্ন স্ক্যামের কারণে, যেগুলো তখন ঘটেছিল সেই সময়। তাই এফডি ছিল প্রধান অ্যাসেট ক্লাস। কিন্তু পরে আপনি দেখলেন এই পুনরুত্থান, মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উত্থান, আর হঠাৎ করেই এটা সেরা বিনিয়োগ পণ্যের একটিতে পরিণত হলো। আর আমরা হঠাৎ করেই মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচারাভিযান দেখতে শুরু করলাম। তাই এখন একইভাবে অন্যান্য পণ্য ধীরে ধীরে বিকশিত হবে। আর আমি দেখেছি, সবসময় যারা কোনো নির্দিষ্ট পণ্যে শুরুতেই যুক্ত হয়, তারাই সবচেয়ে বেশি উপকৃত হয়। তাই আসলে আমি এই ব্যাপারটার সঙ্গে একাত্ম হতে পারি যে কোভিডের সময় অনেক নতুন বিনিয়োগকারী এক ধাপ এড়িয়ে গিয়ে সরাসরি স্টক বিনিয়োগকারী হয়ে গিয়েছিলেন, খুব সহজভাবে। ঠিক, মানে খুবই সহজে ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম যেমন জেরারা বা আপস্টকের মাধ্যমে। আমি ইতিমধ্যেই নামগুলো বলেছি, কিন্তু এগুলো অনেক বেশি উন্নত এবং মানে অনেক বেশি জনপ্রিয় প্ল্যাটফর্ম। এবং সবকিছুর কারণ ছিল যে ইন্টারফেসটা পুরোপুরি ডিজিটাল ছিল, কোনো মানব হস্তক্ষেপ ছিল না, আর প্রক্রিয়াটাও খুব সহজ ছিল। এটা একটা দিক। দ্বিতীয়ত, আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো, যখন আমরা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলি, তখন সেটা শুধু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নাও হতে পারে, কারণ ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মধ্যে ইনভেস্টমেন্ট ছাড়াও আরও অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ, এখানে থাকতে পারে ধরুন মর্টগেজ, ঋণ, মিউচুয়াল ফান্ডের বিপরীতে ঋণ, অথবা এমনকি ইন্স্যুরেন্স প্রোডাক্টও, যেগুলো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নয়, কিন্তু একই সময়ে এগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, এবং এগুলো বিতরণ করাটা যুক্তিযুক্ত, কারণ এই ধরনের অনেক প্রোডাক্টই পুল প্রোডাক্ট। কেউ যদি মর্টগেজ চায়, কেউ যদি বাড়ি কিনতে চায়, তাহলে তার অবশ্যই মর্টগেজ লাগবে। কেউ যদি ইন্স্যুরেন্স কিনতে চায়, তাহলে তাকে সেটা কিনতেই হবে। আপনি যদি তাদের এটা নাও বিক্রি করেন, তবুও তারা সেটা কিনবেই, এবং বাজারে অনেক DIY প্ল্যাটফর্মও আছে। তাহলে একজন ডিস্ট্রিবিউটর হিসেবে এমন কিছু প্রোডাক্টের ইনভেন্টরি বা পছন্দ রাখা কি যুক্তিযুক্ত, যেগুলো নন ইনভেস্টমেন্ট ভিত্তিক, যাতে আয়ের উৎসকে বৈচিত্র্য করা যায়? আপনার এ বিষয়ে কি মতামত? নিশ্চয়ই আদিত্য। জানেন, যদি আমি এক কথায় উত্তর দিই, আপনি যদি না করেন, কেউ না কেউ তো করবেই। ঠিক। তাই আপনার নিজের স্বার্থেই উচিত আপনার কাছে যতটা সম্ভব অস্ত্র ভাণ্ডার থাকুক। ঠিক তো? আর আমি যখন অস্ত্র ভাণ্ডার বলছি, তখন বলছি বিনিয়োগের অপশন, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের অপশন, এবং আপনার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সাহায্য, এই সব কিছু। সবশেষের ব্যাপারটা এসে দাঁড়ায়, আপনি কতটা ভালোভাবে আপনার ক্লায়েন্ট এবং তাদের প্রয়োজনগুলো বুঝতে পারছেন, এবং কিভাবে আপনি সেটা তাদের দিতে পারছেন। আপনি যখনই তাদের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, তখন বিক্রি এবং পারিশ্রমিক স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে। ঠিক তো? আবারও এখানে আমি একটা বিষয় তুলে ধরতে চাই। ক্লায়েন্টের দুটি চাহিদা থাকে, একটা হলো বিনিয়োগ করা, এবং কখনো কখনো তার টাকারও দরকার হয়। তাই আপনার এমন একটা সম্পূর্ণ পণ্যের পরিসর থাকতে হবে যা দুই দিকের চাহিদাই পূরণ করতে পারে। আপনি যেমন ঠিকই বললেন, মর্টগেজ, NS, LAP এগুলো ছাড়াও এমনকি ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টও। সবকিছু। তাই এটাও একটা চাহিদা। আরেকটা চাহিদা হলো বিনিয়োগ করা।
আর তৃতীয় চাহিদা হলো ঝুঁকি কভার। Fair. তাহলে যদি আপনার কাছে সব ধরনের পণ্যের পুরো প্যাকেজ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি আপনার সুবিধা বাড়াচ্ছেন এবং আপনি আসলে সেই নির্দিষ্ট ক্লায়েন্টের প্রতি আপনার প্রতি আনুগত্য বা সংযুক্তি বাড়াচ্ছেন, যা খুবই খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজ ভাষায় বললে, যদি আপনার কাছে কোনো পণ্য না থাকে, তাহলে আপনি আসলে ক্লায়েন্টের জন্য অন্য কোথাও চলে যাওয়ার দরজা খুলে দিচ্ছেন। নিশ্চিত। আর এই অত্যন্ত প্রতিযোগিতামূলক দুনিয়ায় আমার মনে হয় দরজা খোলা খুব খুব বিপজ্জনক একটা কাজ। ঠিক কথা। তাহলে একটা বিষয় আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এটা অবশ্যই যুক্তিসঙ্গত, আপনি জানেন, হয়ে ওঠা। আপনার ঝুলিতে বিভিন্ন ধরনের পণ্য রাখা, যেগুলো আপনি আপনার ক্লায়েন্টের কাছে নিয়ে যেতে পারবেন বিতরণের জন্য। অনেক পণ্যই এমন যেগুলো স্বাভাবিকভাবেই চাহিদা তৈরি করে, আর কিছু পণ্য আছে যেখানে আমাদের ক্লায়েন্টের জন্য চাহিদা তৈরি করতে হয়। ক্লায়েন্টকে যথাযথভাবে শিক্ষিত করতে হয় যাতে তারা সেই সব পণ্য কিনতে আগ্রহী হয়, ইত্যাদি। কিন্তু নিয়ন্ত্রক দৃষ্টিকোণ থেকে ধরুন, সবচেয়ে সহজ পণ্য হলো মিউচুয়াল ফান্ড, যেখানে আমরা, যদি আমি ঠিকভাবে বুঝে থাকি, তাহলে কাউকে ন্যাশন সিরিজ 5 পরীক্ষা পাশ করতে হয় এবং তারপর এয়ারএন লাইসেন্স নিতে হয় এই পণ্যগুলো আসলে বিতরণ করার জন্য। এমএফডি, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে গেলে কি আর কোনো নিয়ন্ত্রক শর্ত আছে? অন্য পণ্য বিতরণের জন্য কি অতিরিক্ত কোনো শর্ত আছে? তাহলে জানেন তো, সেবি এবং বেশের নিয়মকানুনের জন্য আজকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হওয়া খুবই সহজ। হ্যাঁ। আপনাকে শুধু নেশন 5 পরীক্ষা দিতে হবে এবং এর জন্য আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন মডিউল তৈরি করেছি, যাতে আগ্রহী এমএফডি বা যারা এমএফডি হতে চান তারা ওই চ্যানেলগুলো দেখে বুঝতে পারেন নেশন 5 কি এবং কিভাবে পরীক্ষায় বসতে হয়। দ্বিতীয় প্রয়োজনীয়তা, আপনার শুধু একটি সাধারণ কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, যাতে আপনি আপনার ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ শুরু করতে পারেন এবং আপনার পণ্য তাদের কাছে বিতরণ ও অনবোর্ডিং করতে পারেন। আবারও বলি, এখানে আসলে জ্ঞানও খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশিক্ষণটা বিভিন্ন প্রশিক্ষণের অংশ, কারণ আপনাকে পণ্যটা নিজের হাতের তালুর মতো জানতে হবে, যাতে আপনি বুঝতে পারেন কোনটা আপনার ক্লায়েন্টের জন্য সবচেয়ে ভালো পণ্য। কারণ সাধারণত আর্থিক খাতে ভুলভাবে পণ্য বিক্রি এবং শুধু ব্রোকারেজের পেছনে ছোটা একটা বড় সমস্যা। তাই প্রথম জিনিস বা প্রথম পরামর্শ আপনি যেভাবেই নিন, সেটা হলো ব্রোকারেজের পেছনে ছুটবেন না। এই যে 3 ইডিয়টস সিনেমায় একটা ডায়লগ ছিল, যেখানে বলা হয়েছিল, সাফল্যের পেছনে ছুটো না, তোমার কাছে পরিপূর্ণতা আর সাফল্য নিজে থেকেই আসবে। হ্যাঁ, একটা বিষয় আমি লক্ষ্য করেছি, কারণ আমার ব্যাংকিংয়ে বেশ দীর্ঘ ক্যারিয়ার হয়েছে, সেটা হলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিনিয়োগকারী বা সম্পদ ব্যবস্থাপনা পরিষেবার গ্রাহকের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে একটা বিশ্বাস তৈরি হয়ে যায়। কিন্তু যখন কোনো ব্যক্তির কথা আসে, তখন সাধারণত একটা বিশ্বাসের ঘাটতি দেখা যায়। আমার জন্য একজন ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউটর বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের ওপর বিশ্বাস রাখা কঠিন, ব্যাংকের ওপর বিশ্বাস রাখার তুলনায়। যদিও আমি জানি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের পণ্যের ব্যাপারে চমৎকার জ্ঞান আছে এবং তারা আমাকে ভালোভাবে শিক্ষিত করতে পারে, তবুও ডিস্ট্রিবিউটরের ব্যাপারে একটা সামগ্রিক নেতিবাচক ধারণা আছে, যেটা আমি এড়িয়ে চলি। তাহলে কি মানে, আপনি কি মনে করেন যথাযথ প্রশিক্ষণ এবং পণ্যের সম্পর্কে যথেষ্ট সচেতনতা কি এই ব্যাপারে, মানে এই নেতিবাচক ধারণার বিরুদ্ধে একটা সুরক্ষা হতে পারে? নিশ্চয়ই। আপনি জানেন, যখন একজন ডিস্ট্রিবিউটর ক্লায়েন্টের পাশে থাকে, তাদের চাহিদা বোঝে এবং তার আগে পণ্যের ব্যাপারে বোঝে এবং সেই পণ্যের সাথে কি কি ঝুঁকি জড়িত আছে সেটাও বোঝে, এবং শুধুমাত্র বেশি কমিশনের জন্য কোনো পণ্য ভুলভাবে বিক্রি করার চেষ্টা না করে। আপনি যখন এই ধাপগুলো মেনে চলেন, তখনই আপনি ক্লায়েন্টের আস্থা অর্জন করতে শুরু করেন। এবং এই ব্যবসা বা এই ধরনের ব্যবসা সম্পূর্ণটাই বিশ্বাসের ওপর নির্ভর করে, কারণ এটা আপনার বিনিয়োগকারীদের কঠোর পরিশ্রমে উপার্জিত টাকা এবং আপনাকে খুবই সতর্ক এবং সাবধানে বিনিয়োগ করতে হবে, ঠিক তো? আপনার ক্লায়েন্টের ঝুঁকির প্রোফাইল এবং তার চাহিদা অনুযায়ী আপনাকে সেই টাকা বিনিয়োগ করতে হবে, তাদের সেই বিনিয়োগে সাহায্য করতে হবে। আবার দেখুন, এই ইন্ডাস্ট্রির সৌন্দর্য হলো, আপনি যদি আপনার ক্লায়েন্টের স্বার্থে কাজ করেন, তাহলে আপনার ক্লায়েন্টের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাজারের কারণে বাড়তে থাকে, কারণ আন্ডারলাইনিং মার্কেট, কারণ বাজারও নিজস্ব গতিতে চলতে থাকে। তাই যেমন আমি বললাম, 2003 সালে সেন্সেক্স ছিল 3.0 এর আশেপাশে, আর 2023 সেন্সেক্স প্রায় 67,000-এ পৌঁছে গেছে। তাহলে কি হচ্ছে? আপনি আপনার ক্লায়েন্টের হয়ে যে টাকা বিনিয়োগ করেছেন, সেটাই নিজে থেকেই বেড়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে আসলে হচ্ছে কি,
আপনি যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তার ফলে স্বয়ংক্রিয়ভাবে আপনার আয় বাড়ছে, কারণ এখন এই সব প্রোডাক্টই ট্রেড ভিত্তিক। তাই যদি আপনি আপনার ক্লায়েন্টের স্বার্থের যত্ন নেন, তাদের সঠিক প্রোডাক্টে বিনিয়োগ করান, সঠিক অ্যাসেট ক্লাসে নিয়ে যান, তাহলে পুরো যাত্রা মূলধন বাজারে যে বৃদ্ধি হচ্ছে সেটাই আরও বেশি করে আপনার আয়ের প্ল্যাটফর্মকে বাড়িয়ে তুলবে। হ্যাঁ, তাই এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে ভাবা উচিত, যেটা অবহেলা করা যাবে না। তাহলে আর দ্বিতীয় দিকটা হলো সেন্ট্রিসিটির মতো একটি প্ল্যাটফর্ম যেটা মূলত ওয়ান ডিজিটালের সঙ্গে কাজ করে। তারা এই যাত্রায় পার্টনারদের সাহায্য করতে কি ভূমিকা রাখতে পারে? ঠিক আছে। তো আরেকটা বিষয় হলো, আমরা আমাদের প্ল্যাটফর্ম তৈরি করেছি যার নাম ওয়ান ডিজিটাল সেন্ট্রিসিটি থেকে। আর আমরা একে ওয়ান ডিজিটাল নাম দিয়েছি কেন? কারণ এখানে চারটি আমরা চারটি সমস্যার সমাধান বা চারটি স্তম্ভের যত্ন নিচ্ছি। প্রথমত, প্রোডাক্ট মার্কেটপ্লেস, যেখানে আমরা আসলে আমাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং আইএসএ পার্টনারদের ক্ষমতায়ন করছি, যাতে তারা তাদের ক্লায়েন্টের জন্য বিনিয়োগযোগ্য প্রতিটি আর্থিক পণ্যে প্রবেশাধিকার পেতে পারে। এটা প্রথম। দ্বিতীয়ত, যখন আপনার কাছে সেই মার্কেটপ্লেস আছে, যখন আপনি সেই পণ্যগুলিতে প্রবেশাধিকার পাচ্ছেন, তখন আপনি কিভাবে সেগুলো কার্যকর করবেন? তাহলে আমাদের প্ল্যাটফর্মে আমরা এগুলো ডিজিটালি এক্সিকিউট করতে পারব, ঠিক তো? তৃতীয়ত, আপনি যখন সেই পণ্যগুলিতে বিনিয়োগ করেছেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে সেটা রিপোর্টিং করবেন, তাই তো? আপনার এমআইএস, আপনার রিপোর্টিং অ্যানালিটিক্স, কারণ এটা গুরুত্বপূর্ণ। আপনি এটা ফেলে রাখতে পারেন না, বন্ধ করে ভুলে যেতে পারেন না। আপনাকে সেই বিনিয়োগগুলোর ওপর নজর রাখতে হবে, বাজারের ওপর নজর রাখতে হবে, এবং বিভিন্ন ওঠাপড়া যেগুলো আসলে আপনার বিনিয়োগের রিটার্নকে প্রভাবিত করছে সেগুলোর ওপরও খেয়াল রাখতে হবে। এবং একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয় যে আপনি আপনার ক্লায়েন্টের হয়ে নজর রাখবেন, কারণ তারা নিজেদের জীবনে ব্যস্ত এবং এই বিষয়ে তাদের আপনার দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন। আর সেই কারণেই আমাদের প্ল্যাটফর্মে আপনি এই কাজটা কয়েক মিনিটের মধ্যেই করতে পারবেন, ঠিক তো? আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন, অ্যানালিটিক্স তৈরি করতে পারবেন, এমআইএস সবকিছু এক জায়গায় কনসোলিডেটেডভাবে পাবেন। যে কোনো অ্যাসেট ক্লাস, প্রোডাক্ট ক্লাস, মাল্টি অ্যাসেট, মাল্টি প্রোডাক্ট রিপোর্টিং, সবকিছু এক জায়গায়। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা আগেও আলোচনা করেছি, সেটি হলো শেখা এবং উন্নয়ন। আর এখানেই আমার মনে হয় সেন্ট্রিসিটির পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, এবং আমরা আমাদের পার্টনারদের শেখার প্রোডাক্ট, নতুন আইডিয়া, কনসেপ্ট শেখার ক্ষেত্রে এর সাথে যুক্ত ঝুঁকি কী, যদি কোনো নিয়মকানুনে পরিবর্তন আসে, সেগুলো সম্পর্কে আপডেটেড রাখার জন্য সম্পূর্ণভাবে সাপোর্ট করব। এই দায়িত্ব সেন্ট্রিসিটির, আমাদের পার্টনারদের স্কিল বাড়ানো এবং প্রশিক্ষিত করা, যাতে তারা নিজেদের ক্লায়েন্টদের জন্য আরও ভালো ডিস্ট্রিবিউটর এবং অ্যাডভাইজার হয়ে উঠতে পারে। এবং এই যাত্রা তাদের নিজেদের জন্য যেমন, তেমনি তাদের ক্লায়েন্টের জন্য অনেক সহজ হয়ে যাবে। আরও একটা বিষয় আমি যোগ করতে চাই। দেখুন, সম্প্রতি একটা তথ্য এসেছে যে 40% HNI মেট্রো শহরের বাইরে থাকেন। হ্যাঁ, এবং বেশিরভাগ প্রাইভেট ব্যাংকিং এক্সপেরিয়েন্স প্রদানকারী কোম্পানিগুলো মূলত মেট্রো শহরেই কেন্দ্রীভূত। ঠিক। হ্যাঁ, কিছু সুটকেস আরএনও আছে, যেমনটা আমরা জানি, কিন্তু বেশিরভাগ এমএফটি যারা টিয়ার 2 বা টিয়ার 3 শহরে আছেন, তারা শুধু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরই নন, বরং ক্লায়েন্টও। তাদের কাছে সেই সব প্রোডাক্টের অ্যাক্সেস নেই যেগুলো বাজারে আছে, যেগুলো শুধু মেট্রো শহরেই পাওয়া যায়, এবং এই মুহূর্তে যেগুলো হয়তো সবচেয়ে ভালো সমাধান, বা আমি বলব উন্নততর সমাধান। ঠিক। উন্নততর সমাধান। তাই আবার পুরো সেন্ট্রিসিটির মিশন ভিশন স্টেটমেন্টটা এই বিষয়কে ঘিরেই। আমরা চাই প্রাইভেট ব্যাংকিংয়ের অভিজ্ঞতাকে গণতান্ত্রিক করে তুলতে, যাতে প্রত্যেক ব্যক্তি, তারা যে শহরেই থাকুক না কেন এবং তাদের আয়স্তর যেমনই হোক না কেন, সেই অভিজ্ঞতা পেতে পারে। যা আসলে যুক্তিযুক্ত, কারণ যেটা আমাকে বলা হয়েছে এবং বিভিন্ন রিপোর্টেও বলা হয়েছে, সেটা হলো আয়ের ব্যবধান খুব দ্রুত কমে আসছে, বিশেষ করে টিয়ার 3 ও 4 শহরগুলোর সঙ্গে টিয়ার 1 শহর এবং মেট্রো শহরগুলোর মধ্যে। এবং এই শহরগুলোর জনসংখ্যাও খুবই উচ্চাকাঙ্ক্ষী, এবং তারা জীবনের পরবর্তী ধাপে যেতে চায়, শুধু উন্নত মানের পণ্য ব্যবহারের দিক থেকেই নয়, বরং উন্নত মানের সম্পদ ব্যবস্থাপনা পরিষেবারও ভোক্তা হতে চায়। এবং আপনি জানেন, বর্তমানে ওইসব অঞ্চলে অবস্থিত ডিস্ট্রিবিউটর বা উপদেষ্টাদের কাছে হয়তো উন্নত মানের পণ্যের অ্যাক্সেস নেই, বা তারা কিভাবে সেই পণ্যগুলো তাদের গ্রাহকদের কাছে উপস্থাপন করবেন সেই জ্ঞানও নেই, যেখানে সেন্ট্রিসিটির মতো প্ল্যাটফর্মগুলো বড় ধরনের সহায়ক হতে পারে। আরও একটা বিষয় আমার মনে হয় না। দুঃখিত, থামাচ্ছি। একটা কথা আপনি আসলে শুরুতেই বলেছিলেন, মানুষ সাধারণত ব্যাংকিং,
বড় ওয়েলথ ম্যানেজমেন্ট সংস্থা মানে আরএনএসে বেশি বিশ্বাস করে। কেন? আপনাকে এর কারণটা বুঝতে হবে। কারণ তাদের পেছনে একটা প্রাতিষ্ঠানিক সমর্থন আছে। চিত একটা প্রোডাক্ট টিম কাজ করছে, প্রোডাক্টের হোয়াইট লিস্টিং হচ্ছে এবং তাদেরকে আসলে সেগুলো সাজেস্ট করা হচ্ছে। অন্ততপক্ষে এটাই মানুষের ধারণা। তাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস থাকে। তাই সেন্ট্রিসিটি এই স্ট্যান্ড অ্যালোন আইএফএদের জন্য সেই প্রাতিষ্ঠানিক সমর্থন দিচ্ছে যারা গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা যেটা এইসব বড় প্রতিষ্ঠানগুলোর থাকে সেটা নিজেরা করতে পারে না। তাই আমরাই সেই প্রাতিষ্ঠানিক সমর্থন। এবং একই সঙ্গে তাদের আর প্রতিষ্ঠানের পরিবর্তনশীল অগ্রাধিকারের শিকারও হতে হয় না। তারা নিজেদের গতিতে এটা করতে পারে ক্লায়েন্টের স্বার্থের সাথে সামঞ্জস্য রেখে। দেখুন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যদি কেউ কাজ করে। দেখুন, আমি হিন্দি সংস্করণে যেটা বলেছিলাম সেটাই এখানে বলছি। যখন মানুষ এমএফডি বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর হতে চায় তখন অনেক চাপ থাকে। দেখুন, তারা উদ্যোক্তা হতে চায় কারণ তারা অন্য কারো জন্য একই কাজ করছে। তাদের ওপর চাপ থাকে টার্গেটের সংখ্যা, টার্গেট। যখন তারা উদ্যোক্তা হয়ে যায়, ঠিক আছে, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারা এতদিন একটা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে, তাই বলা যায় তাদের সবকিছুই হাতে ধরে শেখানো হয়েছে। আর যখন তারা একা এই দুনিয়ায় বেরিয়ে আসে তখন ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। তাই হ্যাঁ, কিছু নির্দিষ্ট সমাধান আছে, যেমন কিছু স্ট্যান্ড অ্যালোন সমাধান আছে যেগুলো শুধু মিউচুয়াল ফান্ড রিপোর্টিং দেয়, না শুধু বন্ডের জন্য, শুধু বন্ড রিপোর্টিং। কিন্তু দেখুন, এভাবে কোনো অ্যাডভাইজারি বা ডিস্ট্রিবিউশন কার্যকরভাবে চলতে পারে না। এটা খুব সিনক্রোনাইজড হতে হবে, কারণ আপনি তো 10,000টা প্ল্যাটফর্ম বা অ্যাপে ছড়িয়ে পড়তে পারবেন না। আমি দুঃখিত, আমি সংখ্যাটা বারবার বলছি, কিন্তু আপনি যখন একজন ব্যক্তি তখন আপনি কতটুকুই বা ছড়িয়ে পড়তে পারবেন। তাহলে মূলত ভাবনাটা হলো পুরো অভিজ্ঞতাটাকে একটা প্যাকেজে নিয়ে আসা। একাধিক প্রোডাক্টের অভিজ্ঞতা যেটা ল্যাপটপ বা ফোনে গুছিয়ে আনা হয়েছে আপনি দিতে পারেন। আচ্ছা, যদি দেখেন, আবারও বলছি, উন্নত বিশ্বে যেটা হয়, ঠিক আছে, আমরা মনে করি খুব শিগগিরই সেই সময়ের দিকে এগোচ্ছি, কিন্তু পশ্চিমা দেশগুলোতে যেটা হয় শেষ পর্যন্ত সেটা ভারতেও হয়, যদিও কিছুটা সময়ের ব্যবধানে। তাহলে যদি আপনি দেখেন এই ব্যাপারটা, পুরো ল্যান্ডস্কেপটা, ইউরোপের দেশগুলো বা আমেরিকায় মানে উন্নত দেশগুলোতে এফএসের সেখানে একটা পরিবর্তন দেখা গেছে, কিন্তু বাস্তবে স্ট্যান্ড অ্যালোন এফেরা আর নেই এবং এর অনেক কারণ আছে। এর একটি কারণ হল সেখানে নিয়ন্ত্রক পরিবর্তনগুলো আসছে। তাহলে উন্নত দেশগুলোতে এফএসের জন্য নিয়ন্ত্রক চাহিদা খুবই কঠোর। আর যদি দেখেন ভারতও ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে। তাহলে যখন আমি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে শুরু করেছিলাম তখন এমএফএ সার্টিফিকেশন বলে কিছুই ছিল না। যে কেউ যে কোনো টম, ডিক আর হ্যারি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে পারত, এমন কিছুই ছিল না। তারপর এমন একটা বছর এলো, এখন সেবে বলছে যদি আপনার 100 কোটির বেশি আন থাকে তাহলে আপনাকে অডিটের আওতায় আসতে হবে। তাহলে বারবার এইসব নিয়ন্ত্রক শর্তাবলী আরও বাড়তেই থাকবে এবং আমার মনে হয় এভাবেই কোনো ইন্ডাস্ট্রি বিকশিত হয়। ঠিক আছে, তাহলে জিনিসগুলো খুব কঠিন হতে চলছে। এরা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যখন আপনি কোনো প্ল্যাটফর্মে যোগ দেন তখন আপনি স্কেলের সুবিধা পান। 3 নম্বর পয়েন্ট, প্রযুক্তি সস্তা নয়। এবং ব্যক্তিগতভাবে কারো পক্ষে এটা তৈরি করা খুবই কঠিন। কিন্তু সেন্ট্রিসিটি যে ধরনের প্ল্যাটফর্ম তৈরি করেছে সেটা আসলে এত বড় খরচের ব্যাপার যা একজন ব্যক্তিগত মানুষ কখনোই করতে পারবে না। আর যে ধরনের গবেষণা টিম, বিভিন্ন পুরো ইনস্টিটিউশনাল সাপোর্ট যেটা কাজ করছে, সেন্ট্রিসিটি আসলে দিচ্ছে, যেমন পুরো ডেট ডেস্ক, পুরো ইকুইটি ডেস্ক আর পুরো প্রোডাক্ট টিম যারা সব ডিউ ডিলিজেন্স করছে এবং এইসব ব্যাপারগুলো পার্টনারদের জন্য করছে, এগুলো ব্যক্তিগতভাবে করা সম্ভব নয়। এবং এই কারণগুলোই ছিল যেগুলোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং তারপর প্রোডাক্টগুলোর যে পুরো বিবর্তন হচ্ছে সেটাও একটা বড় কারণ। তাই এই কারণেই পশ্চিমা দেশগুলোতে আইএফএরা, একভাবে থাকা আইএফএরা প্রায় নেই বললেই চলে এবং তাদের বেশিরভাগই কোনো না কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত। এটা ভারতেও একটা ট্রেন্ড হয়ে উঠবে। ঠিক। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্ল্যাটফর্মগুলো অনেক মূল্য সংযোজন করবে এবং বিশেষ করে আমাদের মতো উদ্দেশ্য নিয়ে কাজ করা প্ল্যাটফর্মগুলো। একাধিক প্রোডাক্ট, একাধিক হ্যাঁ,
আদিত্য, আসলে জানো, ট্রেন্ডটা এমন হয়েছে যে বেশিরভাগ আইএফএ যারা টিয়ার 3-4 শহরগুলোতে বা আরও ছোট কিংবা বড় শহরেও আছেন, সেই সব স্বতন্ত্র স্বাধীন আইএফএরা তারা এইচএনআই এবং আলট্রা এইচএনআই এবং বড় লেনদেনগুলো হারিয়ে ফেলছেন। উদাহরণস্বরূপ, অনেক শহরে গত 10 বছরে প্রচুর অর্থ তৈরি হয়েছে কারণ প্রতিষ্ঠাতারা অর্থের মালিক হয়েছেন। জানো তো, অনেক স্টার্টআপ হয়েছে যেখানে এক্সিট এবং স্টেক বিক্রি হয়েছে। কিন্তু কতজন আইএফএ আসলে সেই সম্পর্কগুলোতে প্রবেশ করতে পেরেছেন? সবচেয়ে বড় কারণ ছিল তারা ছিল একক ব্যক্তি, ঠিক তো? এবং তাদের কোনো প্রাতিষ্ঠানিক সমর্থন ছিল না, তাদের জন্য কোনো পণ্য বা প্ল্যাটফর্মের সহায়তা ছিল না যাতে তারা তাদের পরিচিত বা নতুন অজানা ক্লায়েন্ট এইচএনআই এবং আলট্রা এইচএনআইদের কাছে গিয়ে প্রস্তাব দিতে পারে। হ্যাঁ। এবং এখানেই আমাদের সেন্ট্রিসিটি মিশন। আমরা চাই প্রতিটি আইএফএকে সেই সমর্থন দিয়ে ক্ষমতায়িত করতে যাতে তারা এই দেশের প্রতিটি এইচএনআই এবং আলট্রা এইচএনআইয়ের কাছে গিয়ে তাদের ক্লায়েন্ট করতে পারে। তাহলে শুধু পণ্য নয়, অনেক ধরনের পরিষেবাও আছে যেটা ঠিক। যেটা আমাদের প্ল্যাটফর্মে পাওয়া যায়। খুব সাধারণ একটা বিষয় হচ্ছে উইল পরিকল্পনা। এবং কোভিডের পর মানুষ উইল পরিকল্পনার গুরুত্ব বুঝতে পেরেছে। হ্যাঁ। এস্টেট প্ল্যানিং, এনআরএস ইনভেস্টমেন্ট, তারপর তার বাইরে ইমিগ্রেশন প্ল্যানিং। হ্যাঁ। তাহলে এগুলো কিছু ভ্যালু অ্যাড যেগুলো প্ল্যাটফর্মটিও দিচ্ছে এবং যেগুলো এখনকার সময় খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এটাই পুরো ব্যাপারটা। দেখুন, এইসব বড় প্ল্যাটফর্মগুলো এই ভ্যালু প্রপোজিশনটা দেয়। আমি আপনাকে একদম আলাদা কিছু দিচ্ছি। আমি শুধু মিউচুয়াল ফান্ড দিচ্ছি না। আর এ কারণেই আপনি দেখছেন অনেক মানুষ আগের তথাকথিত এমএফটিদের থেকে এখন ইনস্টিটিউশনাল ব্যাকড লোকজনের দিকে চলে যাচ্ছেন। তারা হয়তো ব্যাংক হতে পারে বা অন্য কিছু, সম্পদ ব্যবস্থাপক, ওয়েলথ ম্যানেজমেন্টের লোকজন। এটাই সেই পুরো পরিবর্তন যা আসলে ঘটছে। আর এখানেই সেন্ট্রিসিটি এগিয়ে আসে। মানে, তাহলে যদি আমি একটু ধাপে ধাপে এটা সারাংশ বলি, তাহলে একটা বিষয় নিশ্চিত, যেমন আমরা আলোচনা করেছি, ভারত এমন একদিকে এগোচ্ছে যেখানে ক্যাপিটাল মার্কেটস ভারতীয় উন্নয়ন কাহিনীর বড় উপকারভোগী হতে চলেছে, ঠিক তো? যদি আমরা শেষ পর্যন্ত 20-30 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠি, তাহলে অবশ্যই তার সঙ্গে সঙ্গে খুব শক্তিশালী ইকুইটি ক্যাপিটাল মার্কেট বা ডেট ক্যাপিটাল মার্কেট তৈরি হবে এবং আর্থিক পণ্যের বিতরণের জন্য অনেক সুযোগ তৈরি হবে, যার চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একদম ঠিক। তাহলে যদি এই পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ে, তাহলে অবশ্যই এই পণ্যগুলোর বিতরণের জন্য বিশাল সুযোগ তৈরি হবে। তাহলে যদি আমি একটা ক্যারিয়ার গড়তে চাই, যদি আমি নিজে একজন একক আর্থিক পণ্য পরিবেশক হতে চাই, তাহলে অবশ্যই এখানে বিশাল সুযোগ রয়েছে। দ্বিতীয়ত হলো, জানেন তো, এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা যা আমাকে এই যাত্রায় সাহায্য করতে পারে এবং আমাকে এক ধরনের প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে পারে, যেটা আমাকে বিক্রির জন্য পণ্য সরবরাহে সাহায্য করবে, সেই পণ্য বিক্রির জন্য প্রশিক্ষণ দেবে এবং আপনি জানেন, আমার ক্লায়েন্টের কাছে এই পণ্যগুলো লেনদেন ও রিপোর্ট করার জন্য একটি শক্তিশালী প্রযুক্তি প্ল্যাটফর্ম দেবে। তাহলে অবশ্যই কারো এমন একটি শক্তিশালী বহু সম্পদ বহু পণ্য প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত। আর চতুর্থত, অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করতে হবে, যেটা হলো সেন্ট্রিসিটি, যার একটি জানেন বা না। তাহলে এটা হলো ফিজিটাল। তাহলে আমাদের মডেলটা ফিজিটাল। এটা শুধু ডিজিটাল নয়, কারণ দিনের শেষে আমরা ভারতীয়। হ্যাঁ, ঠিক। তাহলে তাই আমাদের অংশ আসবে। হ্যাঁ, তাহলে আমরা যা দেখেছি সেটা হলো, এবং এটা একটা সাধারণ অভিজ্ঞতা, যে জানেনই তো, আমরা ভারতীয়রা ঐতিহ্যগতভাবে প্রযুক্তি গ্রহণে একটু পিছিয়ে, তাই না? তাহলে আমরা নানাভাবে প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু যখন টাকার ব্যাপার আসে তখন আমরা প্রযুক্তি থেকে একটু দূরে থাকি, তাই তো? কিভাবে যেন আমরা খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, আর আমাদের একটু ঠেলা দরকার হয় পাশে বসে থাকা কারো দিক নির্দেশনা, যে বলবে এটাই ভালো, জানো তো, এটাই তোমার জন্য সঠিক আর্থিক পণ্য, আর আমার ওপর ভরসা রাখো, আমার প্রয়োজনীয় দক্ষতা আছে এবং আমি তোমার জন্য সঠিক কাজটাই করছি, তাই তোমারও এটা করা উচিত। ওই ঠেলাটা খুবই দরকার, যা আমাকে একেবারে খাঁটি দেয়, মানে নিজের হাতে করা প্ল্যাটফর্ম থেকে আলাদা করে তুলে। আর বিশেষ করে যখন বড় অঙ্কের টাকা নিয়ে কথা আসে, যখন বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি টাকায় পৌঁছে যায়, তখন অবশ্যই কারো সঙ্গে আলোচনা করা দরকার, মানে ফিজিক্যাল। এখানে ফিজিটালের আরেকটা দিকও আছে, কারণ অনেক সময় আমার পার্টনাররা, যদি তারা কোনো প্ল্যাটফর্মে যোগ দেয় এবং সেই গ্রাউন্ড লেভেলের সাপোর্ট না পায়, বিশেষ করে যারা একেবারে নতুন এই ক্ষেত্রে, ঠিক স্যার। তাদেরকে একরকম, মানে ছোট বাচ্চার মতো যত্ন নিতে হয় এবং এখানে গাইড করতে হয়। এখানে হাত ধরে চলা দরকার। হ্যাঁ, আর অনেক বেশি হাত ধরে চলা দরকার। তাই এই ফিজিটাল মডেল সেটা নিশ্চিত করে। দ্বিতীয় পয়েন্ট হল,
যেখানে সেন্ট্রিসিটি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের সেই সুবিধা দিচ্ছে। আবারও বলছি, আমরা তাদের ইনস্টিটিউশনাল সাপোর্ট দিচ্ছি। তাই শুধু শেখানো বা ট্রেনিং দেওয়া নয়, শুরুতে তাদের সঙ্গে সঙ্গে হাঁটা, এটাও আমরা করি। হ্যাঁ। তাই আমাদের কাছে এই পোর্টফোলিও কোচ বা ইনভেস্টমেন্ট কাউন্সেলর ধরনের একটা ধারণা আছে, যেখানে শুরুতে যতক্ষণ না আপনি স্বচ্ছন্দ বোধ করছেন, এই ক্ষেত্রে খুবই অভিজ্ঞ কেউ আসলে আপনার সঙ্গে থাকতে পারে, আপনাকে আত্মবিশ্বাস ও ধাক্কা দিতে পারে। মূলত আপনার পাশে, পার্টনারের পাশে বসে কথা বলার জন্য। হ্যাঁ, সত্যি সত্যি আমাদের উদ্দেশ্য আপনার ব্যবসা বাড়ানো, স্যার, এবং আপনার ব্যবসা বাড়ানো, আপনার চিন্তাধারাকে আরও প্রসারিত করা। কারণ সাধারণত আমি যা দেখেছি, আপনাকে সীমাবদ্ধ করছে আপনি নিজেই। কারণ আমরা বিশ্বাস করতে শুরু করি, আমি এটা পারবো না, বা আমার পরিচিত লোকেরা এটা পারবে না। তাই আমরা আসলে নিজেরাই নিজেদের জন্য এই বাধাগুলো তৈরি করি। আর যখন আপনার সঙ্গে কেউ খুবই নিরপেক্ষভাবে থাকে, তখন তারা আসলে আপনাকে সেই নির্দিষ্ট জায়গায় প্রসারিত হতে সাহায্য করে। তাহলে সামগ্রিকভাবে এটা খুব ভালো আলোচনা হয়েছে, মানে অনেক ভালো পয়েন্ট উঠে এসেছে। নিশ্চিতভাবেই এটা বিশ্বাস জাগায় যে আর্থিক বিতরণ ব্যবসা অনেক গুণ বাড়বে। এই ইন্ডাস্ট্রিতে যারা মধ্যস্থতাকারী হিসেবে যোগ দেবে এবং স্বাধীন আর্থিক ডিস্ট্রিবিউটর, প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর হবে, তাদের সংখ্যা অনেক গুণ বাড়বে, এবং আশা করি এই ক্ষেত্রে সেন্ট্রিসিটির ভূমিকা। দুঃখিত, আমার অভ্যাস মাঝে মাঝে কথা কেটে যাওয়া। সমস্যা নেই। আবার বলছি, সেন্ট্রিসিটিতে পার্টনার হিসেবে যোগ দেওয়ার একটা বড় সুবিধা হল যখন আপনি সেন্ট্রিসিটিতে যোগ দেন। কারণ বাজারে যেসব প্ল্যাটফর্ম আছে, তাদের বেশিরভাগই কেবল নির্দিষ্ট ধরনের বিনিয়োগকারীদের জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু সেন্ট্রিসিটির মাধ্যমে আপনি আসলে আপনার সমস্ত ধরনের ক্লায়েন্টের সার্ভিস দিতে পারেন। তাই কেউ যদি 2-0 টাকার সেট দিয়ে শুরু করতে চায়, আর কেউ যদি 2 কোটি টাকা এফএ বিনিয়োগ করতে চায়, 2 কোটি টাকা এফএ, আবার কেউ কেউ আছেন যাদের শত শত কোটি টাকার সম্পদ আছে, এবং তারা শুধু, তাই আমরা স্পেকট্রাম কভার করি। সেই পুরো স্পেকট্রামটাই এখানে আছে। এবং এটাই কারণ আপনার মতো এবং অনিরুদ্ধের মতো যারা এই অর্থ পরিচালনা ডিএনএ নিয়ে কাজ করেন, সেটাই প্ল্যাটফর্মের ভেতরে অন্তর্নিহিতভাবে রয়েছে। তাই এটা খুবই সহায়ক হয়েছে। অনিরুদ্ধ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ ফারাজ, আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আশা করি এটা আমাদের পার্টনার এবং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটরদের জন্য উপকারী হয়েছে। সেন্ট্রাইসলাতে আজ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ।